ফয়সাল তোমাকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করছো, তাকে দিয়ে কথা বলাচ্ছ, ভালো কথা। আপনারা যে দিকে পারেন মিডিয়ার সাহায্য আমি চাই। সে মিডিয়ার সাহায্য এই জন্য চাই যে আজকে সুশান্ত রাজপুতের যেভাবে মিডিয়া পাগল হয়ে আজকে দীপিকা পাডুকোন কিভাবে এত বড় একজন অ্যাক্ট্রেস ধরা খেয়ে যাচ্ছে। সামিরাকে, শাবনূরকে ধরেন একখানে দাঁড় করান, মুস্তাককে আনেন, সামিরার মা বাবাকে আনেন, তাদেরকে এনে জিজ্ঞাসাবাদ করে। বাদল খন্দকার, ঝন্টু, তারপরে শালম কিরণ, এরা সবাইকে আনেন, এনে জিজ্ঞাসাবাদ করা হোক। আমি ওপেন বলছি, এরা আমাকে থ্রেট দিয়েছে, আমার প্রাণনাশের থ্রেট দিয়েছে তারা। আমি যেটা তুমি লাইভে আছো, কথা বলো। হ্যাঁ, আমি বলতেছিলাম যে আমি মোটে উত্তেজিত না, আমি মর্মাহত না, আমি বিরক্ত, একটু বিরক্ত এইটুকু। কিন্তু আমি জানি মামলা করতে গেলে, কোর্টে গেলে মানুষ কাপড় খুলে ফেলে, আমার তাতে যায় আসে না। আমি প্রমাণ করব আমার গায়ে কাপড় আছে, আমি প্রমাণ করে দিব। আমার ছেলের জন্য 2টা বছর আমি একটা জজ কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে আব্দুল্লাহ আবু কত পয়সা খাইছে, খাইয়া যে পিপি প্রসিকিউশনের বিরুদ্ধে প্রসিকিউটর যাইতে পারে না, উনি অনেক চেষ্টা করছে যাতে আমি আর এই মামলাটা না চালাইতে পারি, কিন্তু আমি পারছি, পিবিআই পর্যন্ত নিয়েছি। মনোজ কুমার বাবু, আপনার ঘরে ছেলে মেয়ে আছে, আপনি কিন্তু এগুলোর ফলশ্রুতিতে আপনি যা যা বলছেন না সব পাবেন। আমি সালমানের জবানবন্দি সহ যে এভিডেন্সটা দিছিলাম ওইটা কিচ্ছু না। আর চাকরবান্দি যা বলছে, সামিরা যা বলছে সেটা সত্য, সত্যতা আল্লাহ দেখাই দিবে। সামিরা অনেকগুলো কথা বলে সম্পত্তি নিয়ে, এটা নিয়ে। আমি সম্পত্তি তোমাকে দিব? কাকে দিব? তোমাকে দিব? যে তুমি কি আরেকজনকে বিয়ে করে, তার বন্ধুরে বিয়ে করে বাচ্চা হওয়াই এখন ঘর করো, আবার ওখানে আমাকে বলো তুমি লোভী। আমার কিসের লোভ? আমার তো লক্ষ কোটি কোটি টাকা। তুমি বলছো না আমার ছেলে সোনার হাঁস, তো সোনার হাঁস যদি ছেলে থাকে আমার লোভ হওয়ার দরকার কি? আমার জমিদার বাবা ছিল, আমার জমিদার শ্বশুরা ছিল, আমার স্বামীর অনেক টাকা ছিল, আমার অনেক ব্যবসা, এখনো টাকা আছে। আমার স্বামী মারা যাওয়ার দিন পর্যন্ত ইমিগ্রেশন কনসালটেন্ট ছিল, এরা হাজার হাজার টাকা ডেইলি রুজি করতে পারতো। তো তুমি বলছো আমি ইমনের টাকা, তুমি তোমার বাচ্চার মাথায় দিয়ে বলো তুমি যে তুমি কোনোদিন আমার হাতে টাকা দিছিলে নাকি? আর ইমনে যে টাকা 2-4 টাকা আবুলকে দিয়ে পাঠাইতো, আবুল সাক্ষী আছে যে সেই টাকাগুলো আমি রেখে দিয়েছি, এবং ইমনের মারা যাওয়ার পরে আমার কাপড় আলমারি থেকে বের হয়েছে টুকটুক টাকা রাখা, সব আমি তার সিন্নিতে মিলাইছি। আমি হজে গিয়েছি, আমি সেখানে মিলিয়ে দিয়েছি। আমার ছেলের টাকা খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, আমার স্বামীও টাকা খায় নাই। আচ্ছা আমি এখন বলি, খুন হয়েছিল যে 12 লাখ টাকায়, সব ভক্তরা জানো, তোমরা লেখো, তোমরা এ করো, 12 লাখ টাকার হিসাব আমি বের করেছি। আমার ইমন আমার সঙ্গে কথা হয়েছিল, ও বলে, সামিরা বলে যে আমার স্বামী ওই দিন সকালে টাকা আনতে গিয়েছিলেন, এটা কেউ জানে না, আমি স্ত্রী, আমার ছেলে সারান ঘুমেছিল। আমার হাজবেন্ড গেলেন 8:30টার সময়, নাস্তা খেয়ে বললেন আমি ইমনকে ইনকাম ট্যাক্সের কাগজটা বুঝাই দিয়ে আসি, এর মধ্যে লাগতে পারে, এসে আমি তোমাকে নিয়ে নামাজ পড়ে রওনা হয়ে যাব। ইন দ্য মেন টাইম তো আসতে আসতে দেরি হলো, তা আমার হাজবেন্ড গেল, ও এসে খুব বিরক্ত। আর স্বামীরা বলতেছে কি পরোটাকে নাকি ডিম অমলেট করে ডিমটাকে পরোটায় পেঁচাই দিছে। সারান তুমি চিন্তা করো, কোন চিন্তা করো যে আমার হাজবেন্ড কেমন ছিল? পরোটা এইভাবে খাওয়ার মানুষ না। স্বামীরা নিজে জানে কি গর্জিয়াস ভাবে, কি সম্মানিত ভাবে আমার টেবিলে বসে নাস্তা খেয়েছে স্বামীরা। আমার স্বামীকে বা আমার ছেলেকে কিভাবে সম্মানিত ভাবে খাওয়াই। সালমান শাহের বাবা তো কোনো চাকরের পোলা ছিল না যে হাতের মধ্যে তুমি দারোয়ানকে দিয়ে দিলা পরোটা পেঁচাইয়া, আর ও খাইতে খাইতে আসলো। সঙ্গে সিদ্দিকী সাহেব তো মরে নাই এখনো, প্রয়োজন হলে আমি তাকে সাক্ষীতে আনবো। 2 কাপ চা দিয়েছি, ওরা খায় নাই, খাইলে বুধে মারা যাইতো। ওর মধ্যেও বিষ ছিল। তোমরা বলতে পরে বলতা যে আত্মহত্যা করছে তারাও। তুমি টাকা পয়সা কিছুই দাও নাই। আমি 12,000 টাকা 12 লাখ টাকার হিসাব আমি এখন দিচ্ছি দেশবাসী আপনাদের কাছে। আমাকে পরে 9 দিনের পরে একজন কে যেন ফোন করে আমাকে বললো, আম্মা খাকি একটা ব্যাগের মধ্যে, ভাইয়া বলছিল আপনি আর ভাইয়া ঠিক করছিলেন এতিমখানা করবেন, 10 লাখ টাকা তুলছিল, 10 লাখ টাকা তুলছে। আর কালকে বাদল খন্দকার সাহেব মারা যাওয়ার আগের দিন 2 লাখ দিছিল, 2.5 লাখ। তো বাদল খন্দকারের 2.5 লাখ আর ওই 12 লাখ, 12.5 লাখ, 10 লাখ, 12.5 লাখ টাকা ব্যাংকে ব্যাগের মধ্যে আছে, কিন্তু ঘরে আমরা ব্যাগের পাই নাই টাকা, কোনো টাকা পাই নাই। আমি হিসাব দিচ্ছি, সে বলছে ওই যে 50,000 টাকা সে নিজে নিয়ে গেছে, এবং সে বলছে সলমানের বাবাকে 50,000 টাকা দিয়েছে, কোনো টাকা তার পকেটে ছিল না। উনি গিয়ে ড্রয়িং রুমে শার্টটা ঢিলা মেরে ফেলে বাথরুমে চলে গেছে। আমি বললাম তুমি বিরক্ত কেন? ইমন কি বললো তোমারে? বলে না ইমন তো দেখাই করলো না, ও নাকি ঘুমাচ্ছে। তাই আমি বললাম ও নাকি ঘুমাচ্ছে মানে তুমি গেলে না কেন রুমে? তুমি ডাক দিয়ে কথা বলে আসতা, এতক্ষণ তুমি থাকলা। উঠে বললো যে না স্বামীরা আমাকে যেতে দিল না। খুব বিরক্ত হয়ে বাথরুমে ঢুকে গেলো, বাথরুমে ঢুকেই বের হয়ে আসছে। আমি এর মধ্যে আমার খুব খিদা পাইছে, কোনোদিন আমরা এরকম খাই না। আমি বললাম খানা বার কর, খিদে বসছি। ইন দ্য মিন টাইম ফোন বেজে গেল, ইমনের আব্বাই ধরলো, ধরে শুনলো যে মারা অসুস্থ, ভাইয়ারা যদি দেখতে চান তাহলে জলদি আসেন। তখন বিল্টু সারান কিন্তু ঘুমাচ্ছে তখনও।
তারপর জোর করে দৌড়ে গিয়ে তাকে সারানকে তুলে আমরা বের হয়ে আসলাম। কিন্তু টাকা কিন্তু আমার হাজবেন্ড কোনো একটা টাকাও আনে নাই, কিচ্ছু খায় নাই। 2 ঘন্টা বসে থেকে বিরক্ত হয়ে সে 10:30 পৌনে 11টায় আমার বাসায় পৌঁছেছে, বা 11:30 হবে। কিন্তু এই বাকি টাকাটা তো রয়ে গেল। কিন্তু রিজভী তার সাক্ষীতে বলেছিল যে 6 লাখ টাকা। রিজভীর তো কোনো দোষ নেই, রিজভীকে সাক্ষী সে আসামি হয়ে ধরা পড়ছে। সে বলছে 6 লাখ টাকা কার্পেটের নিচে রাখা হয়েছিল। খুনিরা আগে 6 লাখ নিছে, আর এই 6 লাখ হলো 12 লাখ। তারা যাওয়ার সময় বেরোয় এই 6 লাখ টাকা নিয়েছে, তো 12 লাখ টাকার হিসাব হয়ে গেল। তো এখন এতদিন কিন্তু আমি হিসাব পাই নাই, বলতে পারি নাই। অযথা আমার স্বামীকে কেন টাকার লোভী বলতেছো? আমার স্বামীকে তো আমি আমার ছেলের জন্য আমার স্বামীকে দিয়েছিলাম তার সাথে। যেহেতু এফডিসিতে আমি যাব না, আমি পছন্দ করি না, আমার ছেলেও পছন্দ করে না। আর এই যে বলতেছে রাজীব আঙ্কেল, তুমি কেন একটা ঘরের বউ হয়ে ফিল্মের সাথে এত জড়িত হইলা? এটা তো আমার ছেলেরও খুব ছিল। রাজীব আঙ্কেল তো আমার বাড়িতে আসে নাই কোনোদিন। দেবীর সাথে নাকি তোমার স্বামীরা, তুমি কি সুন্দর করে ফসলের অনুষ্ঠানে বলছো দেবী আন্টির সঙ্গে আমার দেখা হয় নাই আজ পর্যন্ত। খুব আক্ষেপ। তুমি তো দেবী আন্টির সঙ্গে মিটিং করেছো। হ্যাঁ, আল্লাহর কসম, আমার মরা বাচ্চার কসম, আমার যদি মিথ্যা কথা বলি আমার মরা বাচ্চা আযাব হবে কবরে। আমি একটা কথা দেশবাসীকে বলতে চাই, আমার ছেলেকে অপমান করার জন্য এগুলো অপমানজনিত কথা বলা হচ্ছে। সারান, আমার বেডরুমে কি তোমার বাবার আর আমার একটা বিশাল ছবি ছিল না? এখনো আছে ওই ছবিটা, ছিল, ওখানে তো এখনো আছে। ছিল না? খালি আমার আর আমার হাজবেন্ডের একটা ছবি ছিল, সেটা মাথার দিকে। অথচ দেবী বলেছে কি যে পায়ের দিকে এসএসএফের একটা ফটো ছিল ঘুম থেকে উঠে দেখার জন্য। হ্যাঁ, রুবিও বলছে। কিন্তু কথাটা হইলো কি, ওরা কি কেউ দেখছে? মিথ্যা কথা বলছে। তাহলে কি আমার হাজবেন্ড কি ওই মুস্তাকের মতো বাড়ুয়া ছিল নাকি? আমার হাজবেন্ড যে রাগী লোক ছিল এটা সবাই জানতো। এবং এসএসএফ তো তখন কারাগারে। আমি ফটো রাখবো কেন, কি দোষে? আর আমি রাজনীতি করেছি এরশাদ কারাগারে থাকাকালীন সময়, এরশাদ বাইরে থাকাকালীন সময় না। আমার সম্বন্ধে কলঙ্কজনক কোনো কথা বলার আগে তোমার মায়ের ইতিহাস অনেক কিছু আছে, তুমি সেইগুলা দেখো। আমি অনেক 24টা না, প্রায় 10, 12, 14, 20টা বছর আমি তোমার সেই ক্যাসেট, ইমনের ক্যাসেট, ইমন বারবার বলতেছে মনোয়ারা তোর কাহিনী আমি শুনতে চাই না, তুই বল আমার বউ কি করছে, আমার বউ কি করছে। এই কথাটা শুনে আমার কলজাটা ফেটে গেছে। সামিরা, আজকে আমি একটা কথা বলছি, মিথ্যা কথা না, আমার ছেলের কসম খেয়েই বলছি। আল্লাহর কসম বললে বড় কসম, আল্লাহ বলছেন কসম খাইতে না। কিন্তু যদি মিথ্যা বলি আমার ছেলে কবরে আযাব হবে, যদি মিথ্যা বলি। এই জন্য তোমরা বিশ্বাস করার জন্য। আমার ইমন ঘরে আসছে মারা যাওয়ার 15-20 দিন আগে, এসে বলছে আম্মা কিছু খাবো। তা আমি কি যেন লুচি না কি যেন বানাই দিছি, খাইছে। খাওয়ার পরে চলে যাচ্ছে। আমি তারা কিছুক্ষণ থাক, ওর বেডে এসে ঘুমাইছে। হঠাৎ উঠে দেখে মন খারাপ, চলে যাচ্ছে। টাওয়াল, তুমি নাকি টাওয়াল ভিজাই দিছো। এই যে টাওয়াল এখন আমার হাতে আছে, সাদা কাপড়, এই জিনিসগুলি আমার বাচ্চাকে আমি শিখাইছি, শাহরানও ইউজ করে। তুমি নাকি টাওয়াল ভিজাইয়া ইউজ করার ইগো। তুমি মা ছিলা সালমানের? তুমি এত আমাকে অনুকরণ করে করে বাজে কথা বলো কেন? আমার আঘাত লাগে, অভিশাপ লাগে। তোমারও ছেলে আছে। আজকে একটা ছবি দেখছি, ছেলেকে জড়াই ধরে বসে আছো। ও সামিরা, আমি তো আমার ছেলেটা বুকে নিয়ে বসেছিলাম। 21 বছরের ছেলের কাছে দৌড়ে এসে তুমি কেন আমার ঘরে ঢুকলা? তুমি কত বড় মিথ্যুক! তুমি বলছো প্রথম দিন আমার বাসায় তুমি আসছো, ওই প্রথম দিন তো ইমন নিয়ে আসছিল। আমি জেনে গেছি তোমরা বিয়ে করছো, অনেক কিছু ঘটে গেছে মাঝখানে। তারপরে ইমনের একদিন পেট খারাপ এবং খুব জ্বর, ইমনকে ডাক্তারও দেখানো হয়েছে। ইমন বোধহয় ফোনে তোমাকে বলছে ওর জ্বর, শরীর খারাপ। তোমার চাচি বিথি আমাকে ফোন করেছে, করে বললো যে ভাবি আমি একটু আসতে চাই সামিরাকে নিয়ে আপনার বাসায়। সামিরা তো আপনার খুব ভক্ত, নীলা চৌধুরীর খুব ভক্ত, খুব ভক্ত। এই ভক্তি দেখাচ্ছ না? তারপর তুমি আসলা একটা লাইট কালারের, পিঙ্ক কালারের একটা জামা, ঢিলা ঢিলা একটা সুতির জামা পরা, চুলটা মুখের উপরে ডলানো। আসলা, তোমরা কতক্ষণ বসলা, খাইলা, চলে গেলে। আমি জিজ্ঞেস করছিলাম তুমি যাওয়ার সময়, দেখি মুখটা চুলটা সরাও তো, কোনো খুঁত আছে নাকি যে তুমি মুখের উপর চুল ডেকে রাখছো কেন? আমি বলছিলাম কিনা তুমি মনে করো? তুমি বলছো তোমাকে আমি ফোন করে বলছি আমার ছেলে বিষ খাইছে। আমার ছেলে বিষ খাবে কেন? আমি তো বাথরুমে হারপিক রাখা, আমার ঘরে তো হারপিক থাকতো না। আর ডেটল সেভলন এগুলো তো দরকারই ছিল না। বাথরুমে তো আমি সাজাইয়া কোনো সময় রাখতাম না। আমার ফার্স্ট এড বক্স আছে, ফার্স্ট এড রাখার জিনিস আমার ড্রয়ার আছে। আমার ইমন খুব সাজানো গুছানো ছিল। আমাকে তুমি আম্মা তোমার কাছে আমার একটা প্রশ্ন। ছেলের বউরা বলে না ইমন ইমন করে তো তুমি কথা বলতে পারো না। ইসলাম যদি মোস্তাক তুমি এত মানো, এত ভালো, আমি খুশি হয়েছি। আল্লাহ দোয়া করি তোমাকে আল্লাহ শান্তি দেখ, আমার ছেলের মতো কোনো ঘটনা না ঘটুক। আমি সত্যি দোয়া করি। তুমি একটা মহা বিপদে আসো, বিপদ নিয়ে গেছো। কিন্তু সে বলতেছে যে তুমি ইসলাম, তুমি মোস্তাকের বউ, একজন পুরুষ। এখন সালমান শাহ যখন একখানে থাকি আমরা দুইজন, আমার স্বামী মারা গেছেন, আমাকে বলার জন্য ওনাকে না দেখি, আমাকে পরে দেখতে দেওয়া হয়। আরে এই বলছো তুমি উইডো, তুমি তোমার স্বামী মারা গেছে, তুমি তার নামে কেন কথা বলো?
এটা ইসলামিক ভাবে আমার ছেলের কষ্ট হয়। খবরদার তার নাম উচ্চারণ করে তুমি ইমন ইমন করে কোনো কথা বলবে না। তুমি ইউ আর নো লঙ্গার হিজ ওয়াইফ। তুমি খালি জানো, আমরা জানি না আর কিছু। তুমি নাম ধরে ধরে খালি নীলা চৌধুরী, নীলা চৌধুরী। আরে আমি তো পাল্টাই না, আইন পাল্টায়, সময় পাল্টায়। সুশান্তর মামলাটা দেখো, আজকে রিয়া চক্রবর্তী গ্রেফতার হয়েছে, আজকে অনেকেই গ্রেফতার হচ্ছে, এবং এইভাবে তোমরাও গ্রেফতার হবে। তোমার করলে সবকিছু বলছো। ঘরে কে ছিল? স্বামী মারা গেল। আজকে তুমি যদি মারা যাইতা আর সালমান শাহ ঘরে থাকতো, শাহরান ঘরে আচ্ছা, একটা প্রশ্ন তোমাকে, একটা প্রশ্ন তোমাকে, একটা সেকেন্ড, তুমি একটু একটা যে আমার প্রশ্নের উত্তর দিবা। সামিরা বেসিক্যালি যেটা বলতেছে যে আমি তো তাকে ঘর থেকে বের করে দিছি, এক মুহূর্তের জন্য মেনেই নাও যে আমি ঘর থেকে তাকে বের করে দিছি। তুমি কি রাত্রেবেলা, সেদিন রাত্রে, কথা শেষ করি, সেদিন রাত্রে তুমি কি রমনা থানার ওসির দ্বারা, তুমি রমনা থানার ওসির দ্বারা কি ঘরটাকে সিল করাইছিলা? ইয়েস ইয়েস, আমরা ফোন করে বলছি যে অনেকক্ষণ হয়ে গেছে, ঘরটা খালি এখনো খোলা, আপনারা কেন সিলগালা করছেন না? 2বার না 3বার বলার পরে রাতে 9টা 10টার সময় সিলগালা করা হয়েছে। আচ্ছা 1 মিনিট রাখো। সেদিনও কালকেও বলছে আমি তাকে লাথি মেরে ঘর থেকে ইমনকে যখন নিয়ে যাই, তাকে তো আমি দেখি নাই, কেউ দেখে নাই, তা আমি লাথি মারবো কোথায়? বরং দুঃখ করছি যে সামিরা আসলো না, সামিরা বার হইলো না, এটা মনে মনে পরবর্তীতে দুঃখ আসছে। কিন্তু সামিরা বলতেছে একবার যে আমি তাকে লাথি মেরে ফেলে গেছি, নেই নাই, সিলেট যাওয়ার সময় লাথি মেরে ফেলাই গেছি, নেই নাই। আর কোনো সময় বলতেছে তুমি গিয়ে তাকে মারছো, মেরে সে ঘর থেকে বাইরে হয়ে গেছে, আমি নাকি তালা চাবি মারছি। চালাতে চাবি তো প্রথমবার তুমি মারছো, মেরে আসছো, ওইভাবে আমি ওসি তোমরা তালা মেরে আসছো, চাবি মেরে চলে গেছে সে নিজেই করলে তো আমরা ঘরের ভিতরে ঢুকার তো কোনো, আমাদের তো কোনো অ্যাক্সেস ছিল না। আমরা তো চিটাগাং, আমরা তো সিলেট ছিলাম না, আমরা তো আর অন্য কোথাও ছিলাম না। ইমন ভাই মারা যাওয়ার পরে 3 দিনের সিন্নি শেষ করে, 3 দিনের সেই সিন্নি শেষ করে আমরা চতুর্থ দিন ঢাকায় আসি, এবং 5ম দিন আমরা বজরুল করিমকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করি, এবং বজরুল করিম পুলিশ সবাইকে নিয়ে এই সিলটাকে ব্রেক করে ঘরে ঢুকে। পুলিশ আমাদেরকে ফোন করে বলছে যে আমরা ঘর খুলবো, আপনারা আসেন। আমরা ওনাদেরকেও খবর দিয়েছি ঠিক এই কথাটা, কামরুদ্দিন সাহেব আপনারা সবাই আসছেন, আমরা ওনাদেরকেও ডেকেছি, আপনাদেরও ডাকবো, আমরা আজকে ঘর খুলবো, আমরা ঘর ইনভেস্টিগেশন করব। তখন ঢুকছি। আচ্ছা ভালো কথা মনে হয়েছে, তখন যখন পুলিশ টুলিশ সবাই ঢুকে, তুমি যখন ফটো তুলো, তখন আবুল ছিল দরজার পাশে। আবুল কানতে কানতে হাতটাকে মুছলাচ্ছে, আর হীরাকে বলতেছে যে আপনারা স্যার আপনি কইলেন আমারে বাঁচাইবেন, এখন দেখি আমারে পুলিশে অ্যারেস্ট করে ফলাইতেছে। তখন বলছে চুপ করো, এটা বললো। তারপরে অ্যারেস্ট হইলো, তারপরে 12 হয়ে গেল। কি বুঝাইলো আবুল, কি বুঝাইলো? এটা আমি চাই আবুল, মনোয়ারা কেমনে বলবে যে আমার কথা এটা, আমার কথা ওইটা, কেমনে বলবে এরা? আচ্ছা আরেকটা কথা বলতেছে, সামিরা নামাইতে কোথায় নামাচ্ছে? দাঁড়াও, এই ডলি কথা বলছি। ডলি বলছে, সামিরা বলছে ডলি বলে তোমার দুঃসম্পর্কে আত্মীয় ছিল। হ্যাঁ, আমি এই কথাটাই বলতেছি। সো আমি এখনো লেবাস মিয়া আছে, সরকার বাজারের লেবাস মিয়া আমার রাজনৈতিক কর্মী, মৌলভীবাজারের। আমি গেছি মৌলভীবাজার বাসার জন্য, একটা কাজের লোক 2টা ছিল, আরেকটা মানুষ লাগবে ইলেকশন সামনে, এটার জন্য। আচ্ছা খুঁজতেছি, তখন ওই যে বলছে একটা বাচ্চা খানা পায় না আপা, একটা বেটির নোয়াখালী না কোথার থেকে বাইরের মেয়ে সিলেটে এসে বিয়ে করছিল, ওই পোলা ফাড়াইয়া গেছে গা, আমার ঘরে রাখছি আপা, এটার আপনি নিয়ে নেন। তো ও বেটিরে নিয়ে আসছে, নিয়ে বাচ্চা কোলে দেখে আমি ফিরাই দিছি। তো ফিরাই দেওয়ার পরে তুমি ছিল না, ফিরাই দেওয়ার পরে ওই ছেলেটা যাইতেছে আর বলতেছে কি, নানি আমার নানি আপনি আমারে ভিলাই দিলেন, আমি খামু কি, আমার পেটে তো খিদা, আমি খামু কি মারকুল থেকে। তখন মেয়েটা বলতেছিল যে নানি তো আমাকে রাখবো না তোমার জন্য। তো আমি শুনে আমার খুব খারাপ লাগছে, তো ডাকলাম আমি, ডলি তুমি কালকে তুমি চলে আসো বাড়িতে, বলে কালকে তুমি চলে আসো। এই যে গেলাম, তারপরে ঢাকায় নিয়ে আসলাম। আর ডলিকে ভাগাইয়া নিল কে? সামিরার মা এবং ইমন। আজকে একটা গোপন কথা বলি আমি, ইমন প্রায় এসে আমার স্পিচ দেওয়ার ক্যাসেট নিয়ে যাইতো। তো আমি বলতাম তুমি এই ক্যাসেট গুলো নাও কোনো, তোমার ডায়লগের জন্য ক্যাসেট লাগলে, আমার সহজ মানুষ, সাধারণ মানুষ, আমার মানসিক ভাবে আমি কিন্তু একদম ক্লিকি না। আমি বলে আমার সিডি গুলোতে আমি স্পিচ দিলে এটা রেকর্ড করে রাখি, আমি ঘরে এনে শুনি আমি কি বলছি কিনা। ও এসে নিয়ে যায়, প্রায় নিয়ে যায়। পরে বুঝতে পারছি এটা কি, ঘরের বিভিন্ন জায়গায় আমার ছেলে এত সন্দেহ করতো, এত ভয় পাইতো ঘরে বউকে রেখে যাইতে, বিভিন্ন জায়গায় প্রায় 50টার মতন ক্যাসেট পাইছি, আর ওই সিডি আর ক্যাসেট, ওর ছোট ছোট ক্যাসেট, ওর মধ্যে অন করে চলে যেত ঘরে কি হয়, অনেক আলামত আমার কাছে আছে সামিরা। আর ডলি ওই আমার ওই ছেলেটার লোকের আমার একটা প্রশ্ন, একটা সেকেন্ড, যদি সামিরাকে আমার একটা প্রশ্ন,
যে এই যে আম্মা যে কথাটা বললো যে ছোট ছোট ক্যাসেট, এরকম ছোট ছোট ক্যাসেট কি তোমার বাসায় থাকতো? এবং এগুলো ছোট ছোট না না ক্যাসেটের না, মধ্যে কি ও জানে জিনিসপত্র না, ও রেকর্ড জানে করা না, হতো? চেয়ারের নিচে হ্যাঁ, পাইছে। তুমি শোনো, ও জানে না, ও এখনো জানে না বোধহয়। ওর সোফা টোফার ওগুলি নিচে আমরা পাইছি। আচ্ছা, ও বলছে আমি লুবি, আমি সব জিনিস নিয়ে আসছি, আমি বিল্ডিং এর সবাই সাক্ষী দিতে হবে। আল্লাহ আল্লাহ নজির আল্লাহ নবী থাকলে ওরা সব সাক্ষী দিতে হবে। আমি ডেকে এনে বলছি তোমাদের যদি লাগে চুলা ফ্রিজ যা লাগে তোমরা নিয়ে যাও। সামিরার বাবা ডাইনিং টেবিল দিছিল, একটা সোফা আর একটা বিছনা, বাকি আমার ছেলের কিনা। এগুলো তো আমারই জিনিস, আমি শুধু একটা টিভি আনছি আর আমার ছেলের ব্যবহৃত কাপড়গুলি আনছি, আর কিচ্ছু আনি নাই। পুলিশকে দিয়ে 3 দিন ধরে আমি আমার তোমার দুলুখালা আমরা বসে বসে লিস্ট করে পুলিশকে সই দিয়ে দিছি, তার বাবা এসে এগুলো রিসিভ করে ওর মা বাবা এসে নিয়ে গেছে। তো লুবি কে, আমি না তোমরা? হ্যাঁ, এখন আমাকে বলে লুবি, আমি বাসনপত্র কিনে দেই নাই, আমি প্রথম ঘরের দিন তোমরা করে ঘর থেকে যখন যাও আমার ছেলেকে আমি এইভাবে কোনোদিন দিব আমি চিন্তা করি নাই, আমি সরে গেছি। তোমার হাতে একটা কোরআন শরীফ দিছিলাম, আমি যখন সিলেট থেকে ফেরত আসছি তোমরা ঘরে উঠে গেছো, খেয়ে যাওয়ার সময় কিছু বাসন দিয়েছিলাম আর কোরআন শরীফটা হাতে দিয়ে সিলেট গ্রিন রোডের বাসায় নিচের তলায় তোমার মাথার উপরে দিয়ে আমি বলছিলাম সামিরা আমার ছেলেটাকে তোমার হাতে সঁপে দিলাম, আমার ছেলেটাকে খেয়াল রেখো। ওই কোরআন শরীফ কিন্তু কিয়ামতের দিন জবাব দেবে এটার। তুমি কতটা খেয়াল করছো আমার ছেলেকে, কবর পর্যন্ত পাঠাই দিছো তুমি। ওই বিল্ডিং এ যখন আমার ইমন আমাকে উঠাই নেয়, দেখতে নিয়ে গেছিল আমাকে জড়াই ধরে, সিঁড়ি দিয়ে উঠা লিফটে উঠার পরে রুম দেখাচ্ছে, জানলা যখন দেখাইছে জানলার মধ্যে কিন্তু গ্রিল নাই। আমি ভয়ে আমার মার মুখ দেখো, মার মন, আমি মুখ থেকে বলে ফেলছিলাম যে ইমন তোরা যদি স্বামীরা রাগ করে পালাই দে, আমি তো রাগের নমুনা দেখছি। ওর মা রাগ উঠলে চাটাচাটি মা শুরু করে, তানভীরা, লাফালাফি, চাকু ছুরি নিয়ে মারামারি করে, বোতল ভেঙে গ্লাস ভেঙে মারামারি করে। তো আমার ভয় ছিল, আমি বলছি ইমন রে তোরে যদি উপর থেকে ফালাই দেয়। ঠিক তাই হলো। গ্রিন রোডের বাসায় যেদিন উঠি আমি কিন্তু বলছিলাম আমার হাজবেন্ডকে যে আমার লাশ তোমরা তুলতেও পারবা না নামাইতেও পারবা না, এমন একটা আচ্ছা জায়গায় তোমাকে নিয়ে গেছে। একটা প্রশ্ন, তুমি ইমনের বাসায় গেলা না কেন? সামিরা বারবার বলে যে তুমি মাত্র 2বার গেছো বা 3বার গেছো, তুমি যাইতে না কেন? তোমার প্রবলেম কি ছিল? না আমি যাইতাম না কেন, আমার নিজের সংসার ছিল। বারে বারে ইমন শুটিং থেকে বারে বারে আসতো, আমার আমার ইমনকেও খাওয়াইতে হইতো, ওদেরকেও জিনিস এখান থেকে দিতে হতো। 4 তারিখ রাত্রে হতো আমি 6টা মুরগি আস্তে আস্তে সামিরা পাঠাইছে লিস্ট দিয়ে, আম্মা কয়টা মুরগি দিয়ে আমার ঘরে স্টক রাখতাম, কারণ ইমন আসলে অনেক বন্ধু বান্ধব নিয়ে আসে, দরকার থাকে। সামিরা নাকি ইমনের পয়সা দিয়ে আমি খাইছি, ইমন কবর থেকে তোমার মুখে থুতু দিবে, যদি কবর থেকে দেওয়ার সাহস থাকে থুতু দিবে। আমি বললাম এই কথার উপরে তোমার ধ্বংস হয়ে যাবে স্বামীরা, এগুলো বন্ধ করো, তোমার বাচ্চা আছে, আল্লাহ বলছে দুনিয়ার ধার দুনিয়াতে সুদ হয়। আমি অভিশাপ দিচ্ছি না তোমাকে, তুমি আমার মেয়ের মতন, একদিন হলো আম্মা ডাকছো, তোমাকে আমি সতর্ক করছি ধ্বংস হয়ে না, ইমান আমল ঠিক রাখো, সব ঠিক থাকবে। আমার ছেলেকে আমি পাবো না, তুমি মুখ দিয়ে স্বীকার করো কি ঘটছে, কারা মারছে, একটা একটা তোমাকে একটা মাফ করে জিনিস দিব। আমি ভক্তদেরকে আমি বলতে চাই, একটা জিনিস ভক্তদেরকে বলতে চাই, ভক্তরা আপনারা যদি এই সামিরের ইন্টারভিউটা একটু ভালো করে একটু খেয়াল করেন, কুমকুম মামা আপনাকেও এটার একটা মতামত আমি চাই আপনার কাছ থেকেও, কুমকুম মামা আমি মতামত এটা চাই। সামিরা কিন্তু বলছে যে প্রথম 2 মাস কিন্তু কোনো প্রবলেম ছিল না, প্রথম 2 মাস যখন সামিরা আমাদের বাড়িতে ছিল আম্মাও খুব Yes. আদর করছে, রবি সুলতান তার স্টেটমেন্টেও সে বলছে যে খুব আদর করছে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, সামিরার মায়ের এন্ট্রির পর থেকেই কিন্তু এই প্রবলেম গুলো শুরু হয়েছে। এবং আপনি একটা আচ্ছা জিনিস যদি একটা কথা খেয়াল বলি, করেন যে দাঁড়াও দাঁড়াও এখানে, সামিরার আম্মা যখন তার হাজবেন্ডকে বিয়ে করার পরে কুমার কাছ থেকে শুনলাম তার ফ্যামিলিকে ত্যায্য পুত্র করে দেওয়া হয়েছিল। জিনিসটা এরকম লাগতেছে না যে তার মা যে জিনিসটা তার জীবনে করছিল সমান জিনিসটাই সালমান শাহর ব্যাপারে করার আমাকে চেষ্টা কথা করা দাও, হয়েছে? এই এবং চেষ্টা আমাকে কথা করে বলতে যখন দাও। দেখছে যেটা হচ্ছে না, সেটা নিয়েই তাদের মধ্যে মারামারি বা ঝগড়াঝাটি হতো। এবং কথা দাও, আমাকে বলতে দাও। আমার একটা জিনিস মনে হয় যে তারা যখন এই ঘটনাটা ঘটায় বাবা বা আম্মা, তো আমার জিনিসটা মনে হয় কি তারা মনে করেছিল কি সালমান শাহ খুব একটা ছোট একটা মানুষ, যে মাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে 3টা বছর ধরে আছে, এটা যদি কিছু একটা হয়েও যায় মানুষ 1-2 বছর কথা বলবে, এরপরে আর কেউ না না কথাবার্তাও না, বলবে দাঁড়াও না। দাঁড়াও দাঁড়াও, কিন্তু এক তারা মিনিট, জানতো এক না মিনিট চুপ করো, নিজেরাই, চুপ করো, আমি বলি একটা আমি জিনিস বলি মিস করেনি, আমি বলি তারা আমি বলি নিজেরাই জানতো না, তারা নিজেরাই জানতো না যে সালমান শাহ কত বড় হয়ে গেছিল এবং সালমান শাহ দেখো না, ভক্তরা তুমি তাকে চুপ কিরকম করে দাও, আমাকে ভালোবাসতো। কথা বলতে দাও, আমাকে কথা বলতে দাও। ঘটনা এটা না, তারা জানতো সালমান শাহ কি, এবং সালমান শাহ ছেড়ে দিছিল। সালমান শাহ ডিভোর্স করলে স্বামীরা 31 তারিখের 31 আগস্ট, সেপ্টেম্বর 6 তারিখ সালমান শাহ মারা যায়। ডায়েরিটা কোথায় আমি পিবিআই কে বলতে চাই, আপনাকে দেখছেন ডায়েরিতে 31 তারিখ লেখা ছিল স্বামীরা আমাকে ডিভোর্স করে এই পৃথিবীতে তুমি থাকতে পারবে না 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 ডট ডট, আর কিছু নাই। এটা আমি আন্ডারলাইন করে পিবিআই কে দিয়ে ডিসিডিবি সিআইডি কে দিয়েছিলাম। আমার সেই নোট বই কোথায়?
এখানে কি ইঙ্গিত করে? সামিরা যেদিন অনুষ্ঠানে যায় 4 তারিখ, সামিরা আবুলকে দিয়ে, আল্লাহর কসম মিথ্যা না, সামিরা আমাকে 3টার সময় আমি রেডি হচ্ছি, তখন বিল্টু আসছে আগের দিন ইয়ের থেকে, চিটাগাং থেকে। বিল্টু যায় না, বিল্টু বলছে আমার টায়ার্ড আর ইমনের উপরে একটু রাগ, আমি যাবো না, তোমরা যাও। আমি বলছি ঠিক আছে, ও ঘরে থাকলো। ও চিঠি লিখে পাঠাইছে, আবুল আসছে। আবুল যদি জীবিত থাকে, আবুল এসে সাক্ষী দেখ, স্লিপের মধ্যে লেখা ছিল, আম্মা আমার জন্য আমাকে একটা তোমার কালো শিফন শাড়িটা দিও। আমি কালো শিফন দিয়ে আমি একটু রাগ করছি, ধরে আমি প্ল্যান করছি আমি কালো পরবো। তখন আমি মনে মনে বললাম যে কি পরবো কি পরবো, তখন পরে আমি বললাম যাক ওরা তো কালো পড়তেছে। এটা কিন্তু সামিরার সঙ্গে কথা বলে না, এখন সামিরা বলতেছে কি কি সুন্দরভাবে অবলীলায় মিথ্যা এবং ডায়লগ বানায় ফেলছে। আমি নাকি তাকে ফোন করে বলছি তুমি কি পড়তেছো কালো, আর তাইলে আমরা সাদা পরবো। মোটেও না, আমি আমি মানে আবার সাদা একটা শার্ট পরছে, ও সাদা পরছে দেখে আমি মনে মনে বললাম যাক আমার সমস্যার সমাধান হয়ে গেল, আমিও সাদা পরবো। আমরা এরকম জোড়াবন্দি পড়তাম বলেও ইমন সামিরাকে নিয়ে ম্যাচিং পড়তো না। সামিরা ম্যাচিং করা তো জানে না, ওর মা বাবা কি কোনোদিন ম্যাচিং করে পড়ছে? ওর বাবার কাপড় পরা দেখলে কি এরকম স্টাইলিশ মনে হয়? আর ওর মা কাপড় চোপড় পরলে আর কাপড় দেখলে কি খুব স্টাইলিশ মনে হয়? এই যে আমি বসছি, আমি ঘরের কাপড়ে, আমি কিন্তু সেজে গুজে বসি নাই, কিন্তু আমাকে অনেক স্টাইলিশ নিশ্চয়ই লাগতেছে, কারণ আমার মনের মধ্যে একটা স্টাইল আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথা বলতে দাও। তুমি যে পয়েন্টে গেছিলে ওইটা অনেক গুরুত্বপূর্ণ। ওরা মনে করছিল ওই যে ডিভোর্স করে তুমি থাকতে পারবা না, না 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 না, ওই যে কুমকুম বলছে ওই কথাটা লিঙ্ক ছিল, ওরা খুন করাইছে এবং তারা মনে করছে তারা বেঁচে যাবে, তারা ইমন কিচ্ছুই করতে পারবে না, কারণ তাদের সঙ্গে ওই আজিজ মোহাম্মদ লিঙ্ক এবং মাফিয়া গংরা ছিল, তারা বেঁচে যাবে। আর নীলা চৌধুরীকে যে আল্লাহ, নীলা চৌধুরীর বাচ্চাকে যে আল্লাহ এত মানুষের সহানুভূতি, এত মানুষের সাহায্য দান করবে, এটা তারা চিন্তা করতে পারে নাই। চোর সবসময় এভিডেন্স রেখে যায়, তারা যে খুন করছে, তারা যে মার্ডার করছে, সেটা কিন্তু তারা আলামতটা রেখে গেছে ঘরের মধ্যেই সব। তারা এই যে তেল দিছে, তেল কেন দিছে আজকে বলি, আলামত নষ্ট করার জন্য একরকম, 1 নম্বর। আর 2 নম্বর হইলো ওরা যে ইমনের বাবা যখন গেছিল, মার হৃদয় সব বলে দেয়, আমাকে আল্লাহ স্বপ্নে দেখায়। ইমন এসে অন্য কারোর নাম বলে না কেন সামিরা? ইমন এসে ফোনে বলে, আমাকে স্বপ্নে বলে, আমাকে চুমা দেয়, আমি হাত দিতে পারি না। ইমন এসে বলে আম্মা আমি তো আসতে চাই নাই। ফারুক, ডন আর সামিরা সব জানে, আর কারো কথা বলে না কেন? বারে বারে এই কথাটা বলে। আমি সামিরা তোমাকে রিকোয়েস্ট করছি, আমার ছেলেকে মেরে ফেলছে, চলে গেছে, আমি তোমাকে মাফ করে দিব, তোমার বাচ্চারা আছে, আমি এর জন্য মাফ করে দিব, আমি মামলা তুলে ফেলবো, আমি মামলা চালাবো না। তুমি বলছো মামলা চালাইতে না। বিল্টু, 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 I have a question. বিল্টু, কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমার লাইনটা মনে হয় ইয়ে হয়ে গেছে। হ্যাঁ বিল্টু, ইমন সালমান শাহ মারা যাওয়ার কথা শুনতে পাচ্ছি, বলেন। বিল্টু, ইমন সালমান শাহ মারা যাওয়ার আগের দিন সাইন মানি 2.5 লাখ না 3 লাখ টাকা কার কাছ থেকে নিয়েছিল, ঠিক আছে? এগুলো তো আম্মা বললো, এগুলো তো আম্মা ক্লিয়ার করলো যে জিনিসটা কি হয়েছিল, এটা তো আম্মা তো এখানে এসে ক্লিয়ার করে দিল। এটা তোমরা জানার কথা না, এটা তোমরা তোমাদের জানার কথা না, এটা আমি জানতাম। এবং ইমনের যে ইমন যে এতিমখানা বানাবো, ইমন আর আমি দুইজনে কথা বলছি, ইমন জানে আর আমি জানি, এটা তোমার বাবা জানেন। ও মহিলা বললো আমার জামাই কোনোদিন কারো কাছে টাকা চাওয়ার মানুষ নয়, মরে যাবে কিন্তু টাকা চাবে না, এত ফকির তো সে ছিল না। তোমার কাছ থেকে টাকা নিয়ে আসছে, ছেলের সঙ্গে দেখা না করে, আল্লাহ যেন তার বিচার তোমাকে দেয়, প্রত্যেকটা কথার বিচার। তুমি ফয়সালের ইন্টারভিউতে যা যা বলছো, তুমি তোমার প্রত্যেকটা কথার উত্তর তুমি পাবে। আল্লাহ তোমাকে মেয়েও দিয়েছে, ছেলেও দিয়েছে, এটা অভিশাপ না, এটা আমার হাত তুলে আশীর্বাদ, তোমার জন্য আশীর্বাদ। আল্লাহ যেন পৃথিবীতে তোমাকে বুঝাইয়া নেয়। তবে তুমি মুস্তাককে এইভাবে করো না, মুস্তাক কিন্তু তোমাকে রক্ষা করছে, মুস্তাক সব জানে এবং দুইজনে দুইজনকে রক্ষা করছো, এটা এই কারণে মুস্তাক সন্দেহ বাড়িতে যেত আসতো। মুস্তাক বললো কি 3-4 বার গেছে আমার ছেলের বাড়িতে। আরে তুমি ডাইনিং টেবিলে, তোমার রাঙ্গামাটিতে, কক্সেস বাজারে, বেডরুমে। আমি একদিন রাগ করে, ইমন খুব গসগস করতেছে মুস্তাকের কথা বলে, আমার 24 আওয়ার্স যদি একটা মানুষ লেগে থাকে কেমন লাগে, তাই বললাম তুই না করস না কেন? বললে না করবো কেমনে, ও তো পেটে ভাতে চলে আসছে মনে হয়। তো এইরকম সারাদিন লেগে থাকতে কি কারণে? একটা গেঞ্জি পরা দেখছি আমি, সুইমিং কস্টিউম পরা, ডন টন সবার মাঝখানে একটা ফটো মাঝে মাঝে পেপারে আসে। তাই আমি বলছিলাম ইমন এটা কি? উঠে বললো কি যে এইটাই, এটা ঠিকই আছে তুমি যা দেখছো। তা আমি তুমি আপত্তি করো না? বলে আপত্তি তো তাকে করা যায় যে আমার। তা আমি ও কি তোমার স্ত্রী না? বলে না, অনেক আগেই বাদ দিয়ে দিছি। তারপরে ওই যেদিন বললাম না আমার বাড়িতে লাস্ট 15 দিনের খেয়ে যায় বাড়িয়া, তখন সিঁড়িতে বসে গেছে রুমালটা মুখে দিয়ে। তাই আমি বললাম যে কি হয়েছে, শরীর খারাপ লাগতেছে, ঘরে আইসো। বলে না গো আম্মা, আমার বউটা না, আমি মিথ্যা কথা বললে আমার বাচ্চার কবরে আযাব হবে, আর যদি সত্যি বলি ইয়া আল্লাহ তুমি বিচার করো, আর সবাইকে বলবো প্রধানমন্ত্রী সহ সবাই বিচার করো, আমার এই ছেলের যন্ত্রণার বিচার তোমরা সবাই করো।
বিল্টু বিল্টু বলছে যে আমি খালি বিল্টু রোজা বলি। হ্যাঁ, রোজা থাকলে আল্লাহ বলছে জি তুমি কথা রোজায় শুনছি থাকো, বাবা। তোমাকে কেউ নিষেধ বিল্টু করে, তুমি তুমি আবুল তখন কেন বলবে যে তুমি আবুল রোজা আসো, কেন আমি রোজা রেখে সালমান করবো। শাহর পকেটে দাঁড়াও হাত দাঁড়াও দিল? কুকু, কেউ কথা বলবে না, আমি কথা বলি, আমি শেষ করতে দাও। আমি তখন ইমন কেন্দ্রে বলছে কি আমার বউটা না বেশ্যা হয়ে গেছে এই বাংলায়, আমি এতদিন বলি নাই, বেশ্যা হয়ে গেছে। তখন আমি বলছি, আমি 2 মিনিট চুপ করে থেকে আমি বলছি, ইমন এই বয়সে অনেক কিছু মনে হয়, ঠিক হয়ে যাবে, বয়স হোক। বলে না গো আম্মা, না গো আম্মা, একদম প্রস হয়ে গেছে গো আম্মা। তো আমি চুপচাপ থেকে আমি বলছি তাহলে ছেড়ে দে, আমি ঘৃণা করে বলছি ছেড়ে দে। বলছে না আমি কেমনে ছেড়ে দিব, আমার ছাড়া লাগবে না, ওই চলে যাবে, ওই চলে যাবে। দেখো আমার এত মানুষের লোক নিয়ে আমার কাছে আমার এই ফিল্মগুলি তুলতে হবে না আম্মা, আমি তোমাদের নিয়ে যাবো, এখানে থাকবো না, আমি ফিল্মও করবো না, কিন্তু আম্মা আমার বউটা বেশ্যা হয়ে গেছে। সামিরা তুমি বলছো ইমন থাকতে কেন বললাম না, আমি এখন কেন বলি, আমি এই কারণে বলি, আমার ছেলের বউ হিসাবে আমি বলতে চাই নাই। তোমার আর ইমনের ওই যে ক্যাসেটটা মনোয়ারা বলছে যে কথাটা আমি এতদিন লুকাই রাখছিলাম, কিন্তু আমার ঘাড়ের উপরে চাকু এসে গেছে, আমার ছেলেকে আত্মহত্যা আত্মহত্যা বলে এত অপমান করা হচ্ছে, আমি বাধ্য হয়েছি ওই ক্যাসেটটা দিতে। এই এরপরে আরো ক্যাসেট আছে যদি চাও, তুমি নাকি আমার এভিডেন্স কি বার করবা, তুমি বাপের ঘরে রইলে তুমি বার করো, কিছু যদি থাকে। আমরা অনেক ভদ্র সম্ভ্রান্ত ঘরের শিক্ষিত, আমার ভাই বলে দিছে তোমাকে আমি এলএলবি এমএ, হ্যাঁ আমি কোরআন শরীফে আমি অনেক কিছু করছি, পড়াশোনা করি। আমি চাই আল্লাহ, আমি শুনো বিচার নাও হইতে পারে দেশে, কারণ আল্লাহ একটা জিনিস বলছে হাদিসে, কোরআন শরীফে আমি লাইন লাইন করে তন্ন তন্ন করে আমি ওইগুলি আমি পড়ি যে কি বলে হাদিস, কি বলে। আমার এই যে বাচ্চা, আমি রোজ শুয়ে রাতে শোয়ার সময় বলি আল্লাহ আমাকে কিছু দেখাও। কালকে রাত্রে বলছি যে আল্লাহ আজকে আমি কথা বলবো, তোমার মতের বিরুদ্ধে যেন কিছু আমার মুখ দিয়ে না আসে। আল্লাহ বলছেন যার বিচার দুনিয়াতে হয় তার বিচার আমি আখেরাতে করি না, আর যে দুনিয়াতে বেশি পায় তাকে আমি আখেরাতে দেই না। ইয়া আল্লাহ, আল্লাহ আমার সব নিয়ে গেছে, আমি আখেরাতে আমি সব পাবো, আমার স্বামী বাচ্চা আমার সুখ শান্তি আমি সব পাবো আমি আশা করি। এবং তোমাদের বিচার যদি দুনিয়াতে না হয়, আমার ভক্তদের উদ্দেশ্যে বলছি আমরা চেষ্টা করে যাব, আল্লাহ একটা একটা দিন করে এভিডেন্স বার করবে। এইভাবে সামিরারা গংরা পাগল হয়ে আমরা নিজেরা লাই মরে যাবে, ডিটেক্টর নিজেরা দিয়ে মরে যাবে আমরা সব। কথা চাই যে সামিরা আসুক, হ্যাঁ লাইট সামিরা ডিটেক্টর বলে দিক, লাগানো হোক, আমাদের হাতেও লাগানো হোক, আমার মায়ের হাতে লাগানো হোক, আমার অবশ্যই হাতে লাগানো হোক, কুমকুম মামার হাতে লাগানো হোক, তাদেরও সবার হাতে লাগানো হোক। রুবিকে আনা জনগণ হোক, প্রশ্ন রুবিকে করবে, আনা হোক, আমরা উত্তর দিব, রুবিকে আনা হোক, দেখো কে সত্যি বলতেছে কে মিথ্যা বলতেছে। তুমি রুবিকে আমাদের আনা উপরে হোক। বলতেছো, আমরা তোমাদের উপরে বলতেছি, হ্যাঁ তোমরা মনে হচ্ছে যে তোমরাই সবকিছু সত্যি বলতেছো, তো লাগাও আমাদের ওপেন চ্যানেল। মামা যেমন চ্যালেঞ্জ দিছে সেই চ্যালেঞ্জকে আমি একসেপ্ট করি, আমি চাই যে আপনারা আসেন। আমাকে বলতে দাও, তুমি চুপ করো, আমাকে বলতে দাও। ওরা মনে করছে না যে ওরা মিথ্যা কথা বলছে, ওরা নিজেদের বাঁচাবার জন্য ওরা যা বলছে। সামিরা একটা কথা বলছে এই যে 3 দিনের ফয়সালের ইয়েতে, বলছে আমি তো প্রথম দিন পুলিশকে যা বলেছি আমি এখনো তাই বলছি, পিবিআইও বলছি, ওরা বলে দিয়েছে এইভাবে বলতে, আমি তো এইভাবে যা প্রথম দিন বলছি এখনো বলছি। নীলা চৌধুরী খালি কথা বদলাচ্ছে। হ্যাঁ আমার একটা একটা পরে, আমি প্রথম দিন তো তোমাকে সন্দেহ করি নাই, আমি তো তোমাকে পাই নাই, তোমাকে ধরে নাই, মারি নাই। রুবি তোমাকে আমি বলছি তুমি বাচ্চার কথা, তুমি আজকাল ইসলামিক অনেক কথা বলো, তুমি কোরআন শরীফ পড়ো, তুমি হিজাব করেছো, আমি খুশি হয়েছি, আল্লাহ তোমাকে ভালো রাখুক। তোমার বাচ্চাকে আমি ছোটবেলায় তোমার বাপ যখন তোমার ওর বাচ্চার বাপের যখন মারা গেল, আমি খুঁটা দিচ্ছি না, আমি অনেক স্নেহ করতাম, ওর জন্য অনেক করেছি, তার বদৌলতে তুমি মিথ্যা কথা বলো না, তুমি মিথ্যা কথা বলো না কোনো সময় যে তুমি দেখছো আমি দেখছি আমি সামিরাকে ধাক্কা মারছি কি করছি, এগুলা তুমি বইলো না। ইমনের জিব্বা বাড়িয়ে গেছে, নীল দেখছো মুখ কালো, ইমনের মুখ তো নীল ছিল না, কালো ছিল না, ঠোঁট কালো ছিল, ওইটা তো তুমি দেখার কথা না, ওইটা আমি মা দেখছি, ঠোঁট কালো ছিল, 20টা নখের হাফ আঙ্গুল ছিল, ওইটা আমেরিকান এক ডাক্তারকে জিজ্ঞেস করছি আমি, ডাক্তার বলছে এটা সাফোকেশনের মৃত্যু, যে বালিশ চাপা দিলে এই ধরনের মৃত্যু হয়। আর গলার দাগটা উনি ওই আমাকে সিলেট ঢাকার ভিজিটার রিপোর্টের যে ডাক্তার আমাকে বলছে আপনি তো রাজনীতি করেন, বসেন এই চেয়ারে, আমি চেয়ারে বসছি পরে একটা তার দিয়ে ফ্যানের তার দিয়ে উনি এরকম করে টান দিয়েছে এরকম গলায়, বলছে এটা বাড়ি যদি খাইলে আপনি মারা যাবেন এবং এটা আসবে কিন্তু আত্মহত্যার মতোই। কিন্তু ইমনের গলায় কোনো দাগ ছিল না, কলার বোন ইনটেক্ট ছিল, কোনো কলার বোন ভাঙে নাই। আমি রক্ত দেখছি, আমি প্রথম এটা বার করছি যে আমার ছেলের গায়ে রক্ত কেন, আমার ছেলেকে ইনজেকশন দিয়ে আনকনসিয়াস রাখা হয়েছিল, হয়তো 27 মাস আনকনসিয়াসই থাকতো, কেন টেনে আমার কাছ থেকে কেড়ে নিয়ে পোস্টমর্টম করা হলো। আমাকে সামিরা বলে কেন তাড়াতাড়ি সিলেট নিলাম, সামিরা তুমি জানো কেন সিলেট নেওয়া হয়েছে তাড়াহুড়া করে, তোমরা সব প্ল্যান করে করাইছো, আমি তোমাকে জোরে বলতেছি আজকে তোমরা, আমি চিল্লাইছি, আমি বলছি আমি যেতে রাখবো, পরের দিন দেখাবো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাঁদছে রাখার জন্য,
কিন্তু তোমরা রাখতে দাও নাই নিচ থেকে। কারা নিয়ে গেছে? ওই ছেলেটা গাড়িতে উঠে বলছে, আমি শুনছি আমার গাড়ির থেকে বসে বসে ফোনে বলতেছে, হ্যাঁ সালমান শাহ মারা গেছে। আমার গাড়ি থেকে একটা ছেলে, আমাদের গাড়ি তো প্রত্যেকটা গাড়িতে তাদের লোক ছিল আমাদের সাথে। তো আমি শুনতেছি সে বলতেছে, ওই পক্ষ থেকে বলতেছে, তো কতটুকু ইয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আমার সামনের গাড়িতে লাশ এবং তার বাবা বসা, আমি ওর মা ওনাদের সাথে, হ্যাঁ হ্যাঁ মারা গেছে, এটা কনফার্ম, সিলেট যাচ্ছি। এটা কিসের কনফার্মেন্ট ছিল? এটা কিসের কনফার্মেশন ছিল? আসলে এই সিলেট ঘটনা গিয়ে কিন্তু সিলেট ঘটছে। ভাষায় যে আমার কথা আম্মা বলছে যে তারা, জিনিসটা কুকুরকে বলতেছে বলছে যে লোকটার এরকম কথা, ঘটনা দাঁড়াও কিন্তু কুকুর যে ঘটেছিল, লোকটার কথা বলছে, এবং তিনটা লোক কুমকুম আমাদের মামা ঘরে এই হাসতেছিল। জিনিসটাতে উইটনেস ছিল। বিল্টু হ্যাঁ? একটা মিনিট আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। আবুল কাজের ছেলে, আবুল কেন সালমান শাহর পকেটে হাত দিল? টাকা পয়সা আছে কিনা দেখার জন্য, না সুইসাইড নোটের জন্য? আবুল কেন হাত না দিল? এগুলি মিথ্যা কথা, কুমকুম এগুলি কথা বলো এক না। মিনিট, এক এগুলো মিনিট, আমাকে বলতে দাও, তোমরা চুপ করো চুপ করো চুপ করো। এটা ওটা কারো হাতে ছিল না, এটা সামিরা বানায়া বলছে, আবুল দিছে, হ্যাঁ। এটা সামিরের হাতেই ছিল। ওইটা পরে, অনেক পরে চিঠিটা দেওয়া হয়েছে, চিঠির ইতিহাসটা পরে, সালমান শাহকে নেওয়ার পরে চিঠি বার করা হয়েছে। এটা সালমান শাহর পকেটেও ছিল না, এগুলো কিছুই ছিল। এই লেখাটা সামিরার বাংলা লেখা আমার কাছে এখনো সিলেটে আছে, ও শত শত কাগজ আছে। না না, আমার কোয়েশ্চনটা হলো আবুল কেন কাজের ছেলে সালমান শাহর পকেটে হাত দিল? নাম্বার 1। নাম্বার 2, আমার ছেলে শালার বেটা বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাস সমিতি কি গোসল করে কাফন টাফন পরে সিলেট পাঠাবে? না আমি গোসল করাবো, আমি দাফন পরাবো? এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কে নিল? কারা গোসল করাইলো, কারা জানাজা পড়াইলো, কেন করাইলো? আমি তো হিতাহিত গান শূন্য, আমার ছেলে মারা গেছে, আমি তো কিছু জানি না। এরা কারা? গো টু দ্য অবশ্যই। মেইন পয়েন্ট, জি 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 আমার ছেলের জানাজা কেন এফডিসিতে হইলো? কে গোসল করাইলো? কেন করাইলো আমার অনুমতি ছাড়া? পোস্টমর্টম কেমনে হইলো? গো দেয়ার, গো দেয়ার। আপনারা সবাই শুনছেন, আপনারা সবাই দেখছেন, এবং আপনারা আমার মায়ের মতামত আপনারা সবাই শুনেছেন। আমাদের মেইন কনসার্ন, আমরা সবাই এই কেসটার একটা সুষ্ঠু তদন্ত চেয়েছিলাম, যেটা আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে এখনো পাইনি। কিন্তু আমাদের বিশ্বাস যে বাংলাদেশ সরকার এই বিষয়ে দৃষ্টিমূলক তারা একটা পদক্ষেপ নেবেন, এবং এই হত্যা যে এতদিন ধরে চলতেছে, এত রকমের ইনফরমেশনের মধ্যে যে মানে কন্ট্রাডিকশন হচ্ছে, সামিরার স্টেটমেন্ট, পিবিআই স্টেটমেন্ট, আমাদের কথাবার্তা সবকিছু মিলে একটা প্রপার একটা ফেয়ার, এটা কোনো সময় আমি জানি না কতদিন এটা লাগবে, আরো কতদিন লাগবে যে এটাকে একটা সর্টেড একটা ইয়েতে আনার জন্য। আমরা স্ট্রিমের একদম শেষ পর্যায়ে চলে আসছি। একটু তুমি কিছু বলতে চাইলে বলে আমরা শেষ করে দিব, কারণ মাগরিবের টাইম হয়ে যাচ্ছে। ওরা মনে করেছিল, আমাদের জিজ্ঞেস করে নাই, যখন বললো যে এফডিসি তে নিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে আমি জিজ্ঞেস করছিলাম যে কেন তোমরা এখানে আনছো, আমার আত্মীয় স্বজন সব একখানে হবে, আমরা আমার ছেলেকে গোসল করাবো, আমার বাড়ির ছাদ ছিল না, আমার বাড়িতে কি জায়গা ছিল না, আমার আত্মীয় স্বজন ছিল না। ওরা মনে করছে তড়িঘড়ি করে গোসল করাইয়া সেখানে কাফন পরাই ফেললে ঢেকে যাবে। এবং সে ওই লোকটা কিন্তু বলছিল যে হ্যাঁ এফডিসি তে গোসল হয়েছে, কাফন দেওয়া হয়েছে, সিলেটে বক্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বারে বারে বলছিল। এই ডিটেইলস জিনিসগুলো কাকে পাস করছে, কাকে পাস করেছিল। আর ওই লোকটা সিলেট বাসায় অনেক যতক্ষণ ছিল ওই দিন রাত্রে, পরে যখন আমরা ফোন করে পুলিশকে বলে দিছি, তারপরে যখন পুলিশ ঢুকে গেছে আমাদের বাসায়, ওদের আর পাওয়া যায় নাই। নুজাহানে গিয়ে তাদের কাপড় চোপড়ও পাওয়া যায় নাই, ওরা গায়েব হয়ে গেল। একটা সুন্দর মুগার পাঞ্জাবি পরা, হাতে সোনার বেল্টের ঘড়ি, গোল্ডের কালারের একটা গড়ায় বড় একটা গোল্ড চেইন, তারপরে অনেক পয়সা আলাপ, সে পশ লোক বোঝা যাচ্ছিল। সে পিছে 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 আমরা যেখানে যাচ্ছিলাম, আমরা তো তখন পাগল। আমরা আর 2 মিনিট লাইভে আছি, কারণ মাগরিবের সময় হয়ে গেছে, আমরা মাগরিবের নামাজের জন্য এটাকে শেষ করতে হবে। আমার সব আত্মীয় স্বজন সবাইকে আমি বলছি, ধৈর্য ধারণ করে আমার দেশবাসী, বিশ্ববাসী, যে যেখান থেকে যে ক্লু পাবে সেগুলো তোমরা এভিডেন্স দাঁড় করাও। আর দেশে যাওয়ার কথা বলছে, আমার দেশে আমার সিকিউরিটির প্রয়োজন। এখন কি মনে হচ্ছে না আমার আর আমার ছেলের, আমার ভাইয়ের ইনসিকিউরড আমরা? আমি কুমকুমের সিকিউরিটির জন্য দেশবাসী এবং আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমার ভাই দেশে, তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে, তাকে গায়েব করে দেওয়া হইতে পারে, তাকে গুম করে দেওয়া হইতে পারে, কারণ সে অনেক কিছুর এভিডেন্স। আমাকে আমার এখানকার সরকার বলছে আমাকে দেশে আমার না দেখা পর্যন্ত আমাকে যেতে দেবে না। এর মানে না যে আমার মামলা চলবে না। 11 তারিখ আমি মামলার যে আমি নারাজি জানিয়েছি এবং মামলাকে আমরা হাইকোর্টে নিয়ে যাব। আমরা এটা মানি না, পিবিআই কোনো জিনিস, একটি জিনিসও সত্য নয়, এবং পিবিআই এসব কোনো তদন্তই হয় নাই।
তদন্ত হয় নাই, ষড়যন্ত্র হয়েছে, মিথ্যা একটা ষড়যন্ত্রের নাটক করা হয়েছে। আমি তো বলবো যে পিবিআই বিরুদ্ধে মামলা, কোর্টের মানহানির মামলা হয়, কারণ কোর্ট যে বিবৃতি দেবে সেটাকে তারা নাটক করে তারা পিবিআই অফিসে সাংবাদিক সম্মেলন ডেকে দিয়ে দিল। সাংবাদিককে তো কথা বলতে দিল না, সাংবাদিক তো প্রশ্ন করতে চাইছিল, কোনো প্রশ্ন উত্তর দেয় নাই। বিশ্বের ইতিহাসে আমার 70 বছর বয়সে আমি জীবনে শুনি নাই কোনো মামলার রায় এইভাবে হইতে। আমি কোর্টের দৃষ্টি আকর্ষণ করছি এবং কোর্টকে আমি বলছি আপনারা বিচার করবেন এটা কেন হলো। এই মামলা আমি মানি না। আমি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আমি সালমান শাহর মা, আমি মামলার বাদী, আমি নীলুফার চৌধুরী, নীলা চৌধুরী বলছি 11 তারিখ আপনি আমাকে সময় দিবেন কোর্টে করাকে, আপনার কোর্টে প্রয়োজন হলে যদি না হয় ততদিন বাতচিত করবো, না হলেও আর পরবর্তীতেও চলবে। আমি বিদেশের মাটিতে প্রয়োজন হলে আমি আনবো এভিডেন্স যা আছে, এনাফ এনাফ এনাফ। মানুষের কথা দিয়ে এখন কথাবার্তা বাচনভঙ্গি দিয়ে সব এভিডেন্স বার করা যাবে। এভিডেন্স এখন আর হাতের ইয়ে লাগে না। কেন? কোর্ট থেকে তো প্রথম ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া হয় নাই। আচ্ছা, যে ওকে একটা দেখেন বিজিবির ইয়েতে আছে, আমরা একদম লাইভের শেষ পর্যায়ে চলে আসছি, আমরা এখন বিদায় করে নিব। আচ্ছা, এখন আমরা লাইভটা শেষ করে দিব। আমি একলা লাইভে আসবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এগুলো পার করতেছেন ফয়সাল, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করছো, তাকে দিয়ে কথা বলাচ্ছ, ভালো কথা। আপনারা যে যেদিকে পারেন মিডিয়ার সাহায্য আমি চাই, সে মিডিয়ার সাহায্য এই জন্য চাই যে আজকে সুশান্ত রাজপুতের যেভাবে মিডিয়া পাগল হয়ে আজকে দীপিকা পাডুকোন কিভাবে এত বড় একজন অ্যাক্ট্রেস ধরা খেয়ে যাচ্ছে। সামিরাকে, শাবনূরকে ধরেন একখানে দাঁড় করান, মুস্তাককে আনেন, আমিরার মা বাবাকে আনেন, তাদেরকে এনে জিজ্ঞাসাবাদ করে। বাদল খন্দকার, জন্টু, তারপরে শালম কিরণ, এরা সবাইকে আনেন, এনে জিজ্ঞাসাবাদ করা হোক। আমি ওপেন বলছি, এরা আমাকে থ্রেট দিয়েছে, আমার প্রাণনাশের থ্রেট দিয়েছে, তারা আমাকে নাকি শেষ করে দিবে বাংলার মাটিতে আমাকে যাইতে। সামিরা বারবার বলতেছে আসেন বাংলাদেশে আসেন। আমি বাংলাদেশ সরকারের কাছে না, ব্রিটিশ সরকারের কাছেও আমি আমার যে জীবনের যাচ্ছি, আমি মামলায় যাব, মামলা যোগ আমাকে দেওয়া হোক, আমি মামলা পাবো। আর বিল্টু জি মামা, আমরা লাইভের একদম শেষ পর্যায়ে। আম্মার স্টেটমেন্টটা দিয়ে দিয়েছেন, আপনার কিছু বলা থাকলে। আমি শেষ করে বলে দেই, সামিরা বলেছে যে আমার বিরুদ্ধে মামলা করেছে, আমি বিদেশি মানুষ এবং কি কারণে মামলা করেছে, আমি কি তাকে তুই বলেছি বা খানকি বলেছি বা কিছু খারাপ কথা বলেছি? বৌমা বলে কথা বলি, এখনো আমার ছেলের বউ ছিল, সে তাকে সম্মান করে কথা বলি। আমরা এখন শেষ করে দিব। আমার বিরুদ্ধে কেন মামলা করলো, কি কারণে? এক। 2 নম্বর হলো মামলা চলাকালীন অবস্থায় হার জিত না হওয়া পর্যন্ত কোনো মামলা হবে না। এটা কেন মামলা হইল? সে মানহানির মামলা করলো। কিসের মানহানি? আমি তাকে কোন দিন কি বলেছি, খারাপ কটু কথা বলেছি কিনা, সে বলুক যে অমুক দিন ওইটার সময় আমি তারে খারাপ বলার কথা বলেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা সবাই দেখছিলেন। আপনারা আমি জানি এই লাইভগুলো যখনই আমরা করি তখন জিনিসগুলা খুব হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায় একটা হিট অফ মোমেন্টের মধ্যে, কারণ পরিবার এত বেশি সাফার করেছে যে এটা হওয়াটা খুব স্বাভাবিক। আপনাদেরকে আবারও বলছি যে আপনারা সবকিছুই জানেন, আপনারা সবকিছুই দেখছেন। আমাদের স্টেটমেন্টের সাথে আপনারা তাদের স্টেটমেন্ট, তাদের কথাবার্তা আপনারা মিলিয়ে দেখবেন, আপনারাই বুঝতে পারবেন যে এটা হত্যা ছিল না আত্মহত্যা ছিল। আপনাদের প্রিয় নায়ককে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এটার জন্য বিচারের দাবিতে আজকে যতদিন আমাদের দরকার আমরা থাকবো। আমরা আপনাদেরকে আশা করব যে আপনারাও আমাদের সঙ্গে দিবেন এবং এই সত্যটাকে উদ্ঘাটন করার জন্য আপনাদের সাপোর্ট এবং আপনাদের সকল সহযোগিতা আমাদের কাম্য। এই বলে আজকে এই লাইভটাকে আমি শেষ করছি। ইনশাল্লাহ আগামী দিনে যাতে এরকম লাইভ না করা লাগে। আবারও বলতেছি, আমার কারোর উপরে কোনো পার্সোনাল কোনো গ্রাস নাই, আমি কারোর সাথে, আমার পরিবারও এরকম কিছু চায় না। উই আর দি সাফারার, দ্যাটস ওয়াই আমরা জিনিসগুলোকে রেজ করেছি। এখন রেজ করার কারণে উই আর বিকেম দি মোর ভিকটিম। আপনারা যারাই দেখেছেন ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন এবং ইনশাল্লাহ সালমান শাহর জন্য আপনারা দোয়া করবেন যাতে ভাই ভালো থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।